প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি। আবেগের বশে দায়িত্ব ছাড়লে বিকল্প বেছে নেবে জাতি, বললেন সালাউদ্দিন। রোডম্যাপ ঘোষণাই বর্তমান সংকটের একমাত্র সমাধান। দুর্বলতা থাকলেও ডক্টর ইউনূস সরকারকে টিকিয়ে রাখতে হবে, বললেন জামায়াত নেতা তাহের। বিকল্প না খুঁজে নির্বাচন পর্যন্ত কাজ করতে দেওয়ার আহ্বান এনসিপি নেতা সার্জিসের। ঐক্য বিনষ্টে ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে জুলাই ঐক্যর বিক্ষোভ। বিচার ও সংস্কারে বাধার সম্মুখীন, জানালেন উপদেষ্টা রিজওয়ানা। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই ভোট। সাবেক এমপি সাইফুল সহ অন্তত 15 জন প্রতিবেদন দাখিল 25 মে। এবং ব্যাংকিং খাতে সুশাসন ফিরলেও রাজনৈতিক অস্থিরতায় ধরে রাখা নিয়ে শঙ্কায় অর্থনীতিবিদরা। নানা কারণে সংস্কার নিয়ে চাপে সরকার, বললেন অর্থ উপদেষ্টা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি, তবে আবেগের বশে যদি দায়িত্ব ছাড়তে চান তাহলে বিকল্প বেছে নেবে জাতি। এ মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বর্তমান সংকটের একমাত্র সমাধান। বিএনপির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, ভোট বিলম্বিত হয় এমন কোনো সংস্কার চান না তারা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের প্রসঙ্গ তোলেন প্রধান উপদেষ্টা। এরপর থেকে নাটকীয় নানা ঘটনা প্রবাহে তোলপাড় চলছে রাজনীতিতে। শুক্রবার বিএনপি নেতাদের বক্তব্যে ঘুরে ফিরে আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের প্রসঙ্গ। বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সময় সংবাদকে জানান, ডক্টর ইউনূসের পদত্যাগ নয়, বরং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। তবে তিনি সরে গেলে বিকল্প বেছে নেবে জনগণ। তিনি যদি এখন পদত্যাগ করতে চান সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা ওনার পদত্যাগ চাইনি। আমরা পদত্যাগ চেয়েছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার, আমরা পদত্যাগ চেয়েছি 2 জন ছাত্র প্রতিনিধি যারা উপদেষ্টা পরিষদে আছে এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ডে যেহেতু সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদের আমরা পদত্যাগ চেয়েছি। এরপরেও মনে করেন যে উনি দায়িত্ব পালন করবেন না, সেটা ওনার ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়। সেই ক্ষেত্রে জাতি বিকল্প বেছে নেবে, কারণ এটা রাষ্ট্রের ব্যাপার, এখানে আবেগের কোনো জায়গা নেই। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বিত হয় এমন সংস্কারে দ্বিমত আছে বিএনপির। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে করিডোর হবে, চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। তাদের অনেক কিছু। এদিকে বগুড়ায় তারুণ্যের ভাবনা ও অধিকার বিষয়ক সেমিনারে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রশ্ন রাখেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য কারা বেশি উপযুক্ত। আপনারা ভাবুন, বিএনপিকে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব দেবেন কিনা, নাকি এমন কাউকে দেবেন যাদের এমন কোনো কিছুর ইতিহাস নাই, শুধু বলে কিন্তু করে নাই কিছু বা করে না। বিএনপি নেতারা বলছেন, নির্বাচনী রোড ম্যাপই বর্তমান সংকট সমাধানের পথ। আমরা আপনাদেরকে বলতে চাই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভুল ত্রুটি দুর্বলতা থাকলেও অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ডক্টর ইউনূসের বিকল্প না খুঁজে নির্বাচন পর্যন্ত ভালো মতো কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। উদ্ভূত পরিস্থিতিতে বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের পরামর্শ দিয়েছেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্চ। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন হিট অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। শুক্রবার জুড়ে বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে এ প্রসঙ্গ। জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশকে স্থিতিশীল রাখতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে টিকিয়ে রাখতে হবে। জাতিকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে
টিকে রাখতে হবে। আপনি সুস্পষ্টভাবে একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন, কারণ সেটা না হলে মানুষের ভিতরে এক ধরনের অনিশ্চয়তা আছে। ডক্টর ইউনূসের বিকল্প না খুঁজে নির্বাচন পর্যন্ত কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, উদ্ভূত সমস্যার সমাধান রাজপথে নয়, আলোচনার টেবিলে হওয়া উচিত। সকল রাজনৈতিক দলের এই সহযোগিতাটুকু করা প্রয়োজন যে একটা সুষ্ঠু নির্বাচনের আগে পর্যন্ত তাকে যেন তার কাজগুলো করার স্বাধীনতা দেয়া হয়। এবি পার্টির সভাপতি বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়, তবে বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দিয়ে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানোর পরামর্শ তার। পদত্যাগ কোনো সমাধান নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ আপনারা একটা সমঝোতামূলক সমাধানে আসুন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকারের নিরপেক্ষতা। আমরা কেউ দেখতে চাই না অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক, বিপর্যয়ের মধ্যে পড়ুক, এবং প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, সে সরকার অসম্মান নিয়ে সরকার যাক। আলাপ আলোচনার মাধ্যমে আগামী 1.5 মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি এই নেতার। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বিচার সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় দেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশে মন্তব্য করেন তিনি। স্বৈরাচারের পতন হলেও দেশে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়নি অভিযোগ করে জুনায়েদ সাকি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। সরকারকে শ্রমিকদের দাবির প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটি বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ সরকার ঘোষণা করুক, তাতে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। কিন্তু আমরা দেখলাম এই বিষয়ে সরকার নানা পক্ষের চাপে অথবা নানা কারণে যেভাবে সুস্পষ্ট রোডম্যাপে যাওয়া দরকার ছিল সেটা জাননি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে দিল্লি থেকে আবারও ছক আঁকা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও লেখেন, গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটি ১/১১ বন্দোবস্ত করার পায়তারা চলছে। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম। এর আগে বিকেলে ধানমন্ডিতে দলের যুব উইং জাতীয় যুব শক্তি সারা দেশের সংগঠকদের নিয়ে পরিচিতি ও সাধারণ সভায় তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পথে যত বড় শক্তি বাধা হয়ে দাঁড়াক না কেন তা মোকাবেলা করা হবে। শুধু নির্বাচন নয়, অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচার ব্যবস্থার পরিবর্তনের জন্য দায়িত্ব নিয়েছে জানিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, দায়িত্ব পালনের নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। একদিনও এদিক সেদিক নয়, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। এ সময় রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টার নতুন কোনো সিদ্ধান্ত নিলে নিজেই জানাবেন। শুক্রবার দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা বলেন পরিবেশ উপদেষ্টা। আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব এবং 3টাই কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেটা আরও 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে। প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। দেশের প্রশ্নে জুলাইয়ের শক্তি সবসময় ঐক্যবদ্ধ, কোনো ষড়যন্ত্রই তা বিনষ্ট করতে পারবে না। শুক্রবার বিকেলে চট্টগ্রামে জুলাই ঐক্যের প্রতিবাদ সমাবেশে কথা বলেন বক্তারা। দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবিও জানান তারা।
স্লোগানে স্লোগানে মুখর রাজপথ, হাজারো কণ্ঠে জুলাইয়ের অক্ষর ধরে রাখার অঙ্গীকার। জুলাই অক্ষ বিনষ্টের ষড়যন্ত্র ও ভারতের আধিপত্যবাদের প্রতিবাদে শুক্রবার বিকালে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে জুলাই অক্ষ চট্টগ্রাম। পরে নগরীর প্রেস ক্লাবে সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন দেশে দিল্লির ষড়যন্ত্র রুখে দিতে জুলাইয়ের শক্তি সবসময় তৎপর। দিল্লির প্রেসক্রিপশন কিংবা ভারতীয় প্রেসক্রিপশন বা কোন দলীয় প্রেসক্রিপশনের বাংলাদেশ আর চলতে দেব না। যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি ততদিন পর্যন্ত জুলাইকে ধ্বংস করা যাবে না। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফেসিবাদ ও আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে জুলাই বিরোধী শক্তি। যারা জুলাইকে স্যাবোটাইজ করতে চায়, ছাত্র সমাজের কাছে তাদেরকে পরিচিত করে তাদেরকে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত যে কোনো কাজকর্ম থেকে তাদেরকে বিরত রাখতে হবে। জুলাইয়ের ঘোষণাপত্র অনতিবিলম্বে ঘোষণা করতে হবে। সমাবেশ থেকে শীঘ্রই জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানাই জুলাই ঐক্য। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অভ্যুত্থানের শক্তির ঐক্যে ফাটল ধরেছে উল্লেখ করে অংশীদারদের ঐক্যবদ্ধ করতে রোববার শাহবাগে সমাবেশের ডাক দিয়েছে জুলাই ঐক্য। শুক্রবার রাতে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এ সময় সংগঠনটির নেতারা বলেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে সরকারকে গলা টিপে ধরেছে। আইন উপদেষ্টার কথা মতো ৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা না হলে যে কোনো পরিস্থিতির জন্য উপদেষ্টা পরিষদ দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা। এছাড়া জুলাই অভ্যুত্থানের পক্ষে ঐক্য গড়ে তুলতে শনিবার থেকে ৩০ মে পর্যন্ত অনলাইন অফলাইনে ক্যাম্পেইন পরিচালনার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য। রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে জুলাইয়ের সরকারকে গলা টিপে ধরেছে। আগামী 25শে মে রোববার বিকাল 3:30টায় জুলাইয়ের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে শাহবাগে আমরা প্রতিবাদ সমাবেশ করব। 24শে মে থেকে আগামী 30 তারিখ পর্যন্ত সারা দেশে সমস্ত জুলাইয়ের শক্তিদেরকে ঐক্যবদ্ধ করার জন্য অনলাইনে এবং অফলাইনে আমরা ক্যাম্পেইন চালাবো। ৫ আগস্ট আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রসিকিউশন জানিয়েছে, এই মামলায় ঢাকা ১৯ আসনে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ অন্তত ১৫ জন আসামি। ২৫ মে বিশেষ ট্রাইব্যুনালে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। লন্ডনে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমানের 2টি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। এর মধ্যে একটি লন্ডনের 17 গ্রোসভেনার স্কোয়ারের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এটি 2010 সালে 106 কোটি টাকার বেশি দিয়ে কেনা হয়েছিল। অন্য অ্যাপার্টমেন্টটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে। এটি পরের বছর 19.5 কোটি টাকার বেশি দিয়ে কেনা হয়। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলার মধ্যে যুক্তরাজ্যে এই পদক্ষেপ নেওয়া হলো। দেশের রাজনৈতিক অস্থিরতা বিরাজ করলে কোনো উন্নয়নই টেকসই হবে না বলে সতর্ক করেছেন ব্যাংকার ও অর্থনীতিবিদরা। এজন্য রাজনৈতিক দলগুলোকে দূরদর্শী কৌশলে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। শুক্রবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অর্থনীতি অলিম্পিয়াডে তারা এই কথা বলেন। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, সরকার অর্থনীতির সংস্কারে IMF এর চাপে দেয়া নীতি মেনে না নিলেও সংস্কার নিয়ে চাপে আছে। রপ্তানি আয় আর রেমিটেন্সে ভর করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতি। বাড়ছে বিদেশি ঋণ শোধের পরিমাণ। সুশাসন ফিরতে শুরু করেছে ভেঙে পড়া ব্যাংকিং খাতে। ডলারের গতি প্রবাহ এখন অনেক ভালো। রেমিটেন্স বাড়ছে। রেমিটেন্স $1.7 বিলিয়ন মাসে নেমে যায়, আর এখন গত মাসের অ্যাভারেজ হচ্ছে $2.8 বিলিয়ন। তবে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করলে কোনো টেকসই উন্নয়নই হবে না বলে সতর্ক করেছেন ব্যাংকার ও অর্থনীতিবিদরা। শুক্রবার রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে আয়োজিত অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিয়ে ব্যক্তি ও বিশেষ গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে মনোযোগী না হয়ে দূরদর্শী কৌশলে রাজনৈতিক দলগুলোকে কাজ করার তাগিদ দেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক। যারা অর্থ দিয়ে ক্ষমতাসীন, যারা রাজনৈতিক সাথে সংযুক্ত, তারাই কিন্তু এই অর্থনীতির নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের স্বার্থটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
এবং যেই কারণে কিন্তু দেখছি যে আমরা একদিকে প্রবৃদ্ধি অন্যদিকে বৈষম্য। এ সময় বিভিন্ন বিতর্কের জবাব দেন অর্থ উপদেষ্টা। জানান অর্থনীতির সংস্কারে মেনে নেওয়া হয়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপিয়ে দেওয়ার নীতি, তবে সংস্কার নিয়ে সরকার চাপে আছে বলেও মন্তব্য করেন তিনি। IMF ওয়ার্ল্ডের কত কিছু কথাবার্তা বলে তুলে সেটা দেখলে এখন সুখকর না, সেটা সাব অপটিমাল সলিউশন আমরা দিয়েছি, সেটা হয়তো পারি না, বাট ওরা যে যেটা করতে যেত সেটা চাপিয়ে দিতে পারে না। এবার অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিয়েছেন সারা দেশের 20,000-এর বেশি শিক্ষার্থী। সেরা 5 জন যাবেন আজারবাইজানের বাকুতে আয়োজিত আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্রের স্থিতিশীলতা, ঐক্য ও জাতীয়তাবাদের গুরুত্ব তুলে ধরে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার ওপর জোর দেওয়ার বিকল্প নেই। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ মিলনায়তনে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস NDJ-এর উদ্যোগে জাতীয় নিরাপত্তা নীতিমালা প্রস্তাবনা শীর্ষক সেমিনারে কথা বলেন বক্তারা। এ সময় জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও কার্যকর, আধুনিক ও ভবিষ্যৎ উপযোগী করতে নীতি নির্ধারক, নিরাপত্তা বিশ্লেষক, শিক্ষাবিদ ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রমাণ ভিত্তিক আলোচনা ও পর্যালোচনার প্ল্যাটফর্ম তৈরির ওপর জোর দেন তারা। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, NDJ-এর সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির সহ অনেকে। দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবি তুলেছে যুব অধিকার পরিষদ। সংগঠনটির নেতারা বলেন, বর্তমান সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ব্যর্থ বলে মানুষ দাবি আদায়ে রাস্তায় নামছে। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ ও ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে যুব অধিকার পরিষদ। এ সময় রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে আগামী সেপ্টেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আলটিমেটাম দেন নেতারা। আমার বক্তব্য শেষে আমাদের যুব অধিকার পরিষদের আসিফ মাহমুদ নিয়োগ দিয়েছেন। শুধুমাত্র নির্বাচন করার জন্য ক্ষমতায় বসে নাই, শুধু এই কথা বললে আপনারা পার পাবেন না। আমরাও রাষ্ট্র সংস্কার চাই, কিন্তু পারেন নাই। 10 মাসে কিচ্ছু করতে পারেন নাই, শুধু নিজেদের আখের গোছা গোছাইছেন। উপদেষ্টা মাহফুজ আলমকে অনৈক্য, নৈরাজ্য সৃষ্টির দায়ে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। এছাড়া দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে। একই দিনে 23 নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণে বিপাকের লাখো চাকরি প্রার্থী। এ ধরনের সিদ্ধান্তকে প্রহসন বলে ক্ষোভ জানিয়েছেন তারা। বলছেন, একাধিক আবেদন করলেও এমন সিদ্ধান্তে সব পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ মিলছে না। অভিভাবকরা বলছেন, বেকার সমস্যা সমাধানে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত। চাকরি নামক সোনার হরিণের পেছনে বছরের পর বছর ছুটছেন হাজার হাজার যুবক। পরীক্ষার ফরম পূরণে অর্থ জোগাতেও হিমশিম খেতে হয় অনেককে। অথচ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স নিয়োগ পরীক্ষা সহ একই দিনে 23 নিয়োগ পরীক্ষায় বসতে হলো চাকরি প্রার্থীদের। এ নিয়ে মহা বিপাকে তারা। পরীক্ষা হলে যে সমস্যাটা হয় যে যদি দূরত্ব হয় বেশি, তাহলে একটা টেনশন কাজ করে বা একটা স্ট্রেসেরও ব্যাপার আছে। একটা এই জায়গায় আবার আরেকটা পুরান ঢাকা সেই অন্য একটা জায়গায়, তো দেখা যায় ঢাকা ট্রাফিক জ্যাম ফেস করে এতগুলো জায়গা একসাথে ম্যানেজ করা খুব বেশি টাফ হয়ে যায়। কেউ কেউ বলছেন, এমন সিদ্ধান্ত তামাশা ছাড়া আর কিছুই নয়। একই দিনে অনেকগুলো পরীক্ষা থাকে, যেটা আমাদের জন্য অ্যাটেন্ড করা সম্ভব হয় না। আমরা এত কষ্ট করে প্রিপারেশন নেই, এত কষ্ট করে পড়লাম, কিন্তু পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারলাম না শুধুমাত্র টাইমটা মিসম্যানেজমেন্ট হওয়ার কারণে। নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকরাও। বেকার সমস্যা সমাধানে বুঝে শুনে সিদ্ধান্ত নেয়ার আহ্বান তাদের। আমি রিটায়ার্ড পারসন, আমার মেয়ের জন্য বিভিন্ন জায়গায় চাকরির আবেদন করার সময় টাকা পয়সা দিয়ে যাচ্ছি, অথচ পরীক্ষাটা দিয়ে তার যোগ্যতা যাচাই করার সুযোগটা পাচ্ছি না। অনেক দূর থেকে যারা আসে জার্নি করে, তাদের তো একটা রেস্টের প্রয়োজন হয়। এখন তারা সেই বিশ্রামটা নিতে পারতেছে না, খাওয়া দাওয়ারও সমস্যা থাকতে পারে। আজকে 2টা দিল, আগামী সপ্তাহে 2টা দিল, পরের সপ্তাহে 2টা দিলে, এরকম করে 5-7টা একদিনে দেওয়ার তো কোনো কারণ নেই। একই দিনে একাধিক পরীক্ষার তারিখ না ফেলে সমন্বয়ের মাধ্যমে এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেড়েছে সংঘবদ্ধ ডাকাতি। গত 23 দিনে ঘটেছে 4টি ডাকাতি, আর এক বছরে এ সংখ্যা 20টি। পুলিশ বলছে, জনবল ও গাড়ির সংকটের পরও এক্সপ্রেসওয়েতে নিরাপদ রাখতে চেষ্টার কমতি নেই। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। গত 23 দিনে এক্সপ্রেসওয়েতে এমন আরও 3টি ডাকাতির ঘটনা ঘটে। এর মধ্যে পুলিশ ও র্যাব পরিচয়েও ডাকাতি হয়। এতে চরম উদ্বেগে আছেন সড়কটি ব্যবহারকারীরা। যারা ডাকাতি করছে ট্রাভেল পোশাক পরা, ওয়ারলেস হাতে, অস্ত্র হাতে, সবকিছু আছে, আইডেন্টি কার্ড সব আছে। প্রশাসন একটু সুনজর দিলে, একটু মানে পাহারা বাড়াই দিলে একটু সুবিধা হয়, টহল পুলিশ বাড়াই দিলে। তবে জনবল ও গাড়ির সংকটের অজুহাত পুলিশের। 3টা মোবাইল টিম আমাদের হায়ার পুলিশের এবং 2টা চেকপোস্ট রয়েছে, একটা রেকার রয়েছে। আমরা সার্বক্ষণিকভাবে দিনরাত 24 ঘন্টা আমরা টহল জোরদার করেছি। পুলিশ জানায়, গত এক বছরে এই এক্সপ্রেসওয়েতে 20টি ডাকাতির ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদি খানের বিভিন্ন পয়েন্টে এক্সপ্রেসওয়েতে ডাকাতি এবং ডাকাতির চেষ্টার ঘটনায় এই পথ ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নিশ্চিহ্ন হওয়ার পথে ঢাকার মূল 4 নদ-নদী। এখনই পদক্ষেপ না নিলে নদী তো বটেই, ক্ষতির মুখে পড়বে মেগা সিটির পরিবেশ প্রতিবেশ। বৈশ্বিক এক সমীক্ষা বলছে, আগামী 20 বছরে সেই ক্ষতি গিয়ে ঠেকবে প্রায় $51 বিলিয়ন। 2009 সালে ঢাকার 4 নদী থেকে দখলদার উচ্ছেদের আদেশ দেন হাইকোর্ট। তবে সেই আদেশ এখনো দৃশ্যমান নয়। উল্টো অভিযোগ আছে, রক্ষকের দায়িত্বে থাকা BIWTA নিজেরাই ভুল নকশায় স্থাপন করেছে সীমানা পিলার, ফলে সুবিধা পাচ্ছে দখলদাররা। ঢাকার 4 নদী ঘুরে রিপোর্ট করেছেন আলামিন তুষার। বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে ওঠা শহর রাজধানী ঢাকা। প্রায় 400 বছর বয়সী এই শহরটি ঘিরে একসময় ছিল অনেক নদ নদী আর খাল। সেসব এখন কেবলই ইতিহাস। সবকটি নদী এখন দখল আর দূষণে মৃতপ্রায়। মাটি এই যে ফালাই বরাট করে, বালু ফালাই যে জায়গা জায়গায় মেল ফ্যাক্টরি করছে, কিছু টাকা দিয়া একটু ভিতর দিকে দিছে, আবার যে না দিছে একটু বাড়ায় দিছে। 16 বছর আগে উচ্চ আদালত ঢাকার 4 নদী থেকে দখলদার উচ্ছেদের নির্দেশ দেন। জাতীয় নদী রক্ষা কমিশনকে একটি স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের কথাও আসে সেখানে, কিন্তু তা আসলে কতটা সম্ভব হয়েছে? হাইকোর্টের যে রায়ের রিফ্লেকশনটা আছে সেটা কিন্তু করা হচ্ছে। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের এক গবেষণা বলছে, বুড়িগঙ্গা ও তুরাগকে দখলমুক্ত করতে বসানো 3084টি সীমানা পিলারের মধ্যে নদীর মধ্যে স্থাপন করা হয়েছে 1423টি। এভাবেই নদীর উপরে ধীরে ধীরে ময়লার স্তূপ, তার উপরে গড়ে ওঠে বাঁশের 4টি ঘেরা দিয়ে একটি দোকান, তার উপরে একটি টিনের দোকান, তারপরেই সেখানে গড়ে ওঠে ইমারত। এভাবেই দিনকে দিন দখল হয়ে যাচ্ছে আমাদের নদীগুলো। রাজধানী ঢাকাকে বাঁচাতে নদীর প্রতি নজর দেবার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। নদী দখল করুক, নদী দূষণ করুক কিংবা অন্যভাবে প্লাস্টিক দূষণ করুক, এরা সবাই দেশের মানুষের এগেনিস্টে দাঁড়াচ্ছে। সো তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। নদী গবেষকরা বলছেন, খুব বেশি দিন আগের কথা নয়, স্বাধীনতাকালেও ঢাকার জেলায় নদী ছিল অন্তত 15টি। আলামিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বিদেশ থেকে আমদানি করা গাড়ির ভার আর বহন করতে রাজি নয় চট্টগ্রাম বন্দর। মাত্র 20% রেখে বাকি 80% গাড়ি পাঠিয়ে দিতে চায় মোংলা বন্দরে। এ বিষয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। তবে গাড়ি ব্যবসা সংকুচিত হয়ে পড়ার আশঙ্কায় এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বারবিতা। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানির মাধ্যমে বাংলাদেশে শুরু হয় রিকন্ডিশন গাড়ির ব্যবসা। এখন আর সে গাড়ি নিজেদের ছেড়ে রাখতে রাজি নয় বন্দর কর্তৃপক্ষ। আমদানি করা গাড়ির অন্তত 80% মোংলা বন্দরে পাঠাতে চিঠি দেওয়া হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে গাড়ি না এনে যদি সেগুলো মংলা বন্দরের মাধ্যমে আনে, তাহলে মংলা বন্দরের স্পেসটাও ব্যবহার হলো এবং চট্টগ্রাম বন্দরের ভিতরে যে অপারেশনাল কার্যক্রম সেটাও আমরা আরও ভালোভাবে ব্যবহার করতে পারলাম। চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া প্রতিটি গাড়ির ক্ষেত্রে 14 দিন পর প্রতিদিনের মাসুল দাঁড়ায় 700 টাকায়, কিন্তু মোংলা বন্দরে 14 দিন পর প্রতিদিনের শুল্ক নির্ধারণ করা হয়েছে 129 টাকা। শুল্ক হার তুলনামূলক কম হলো নানা জটিলতায় বন্দরের এই সিদ্ধান্ত মানতে আপত্তি ব্যবসায়ীদের। চট্টগ্রাম বন্দর দিয়ে যদি গাড়ি না এনে মংলা বন্দর দিয়ে যদি নিয়ে আসি,
তাহলে আমাদের কস্টিং চট্টগ্রাম বন্দরের চেয়ে প্রায় 40 থেকে 50,000 টাকা কস্টিং বেশি পড়বে। বন্দরের প্রস্তাবনা অনুযায়ী গাড়ি খালাস কমলে প্রভাব পড়বে রাজস্ব আদায়ে। এটা আসলে সার্বিক রাজস্বে তেমন কোনো প্রভাব ফেলবে না, তবে চট্টগ্রাম কাস্টম হাউসের একটা রেভিনিউ টার্গেট থাকে, সেই ক্ষেত্রে গাড়ি আসলে একজন গুরুত্বপূর্ণ আমাদের রেভিনিউ ফ্যাক্টর হিসাবে কনসিডার করা হয়। বছরে 12,000-এর বেশি গাড়ি আমদানি করে বাংলাদেশ। এই অবস্থায় বন্দরের অব্যবহৃত জায়গায় নতুন করে গাড়ির শেড নির্মাণের দাবি ব্যবসায়ী নেতাদের। চট্টগ্রামে বহু ইয়ার্ড আছে এখনো খালি এবং অনেক অনুপযোগী আছে, এগুলো ক্লিন করে গাড়ি রাখার ব্যবস্থা করলে আমার মনে হয় জটিলতা সৃষ্টি হবে না। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দরের 2টি শেডে 1101টি গাড়ি রয়েছে। এখন চট্টগ্রাম বন্দরে গাড়ি খালাস কমে গেলে ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হবে, এমনটি বলছেন বারবিডার নেতারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে বিদেশে কেবল অপারেটর, আইএসপি প্রোভাইডার ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে আইসিবিসি এক্সপো 2025। স্টলগুলোতে চলছে নানা রকম অফার ও ডিসকাউন্ট। সংশ্লিষ্টরা বলছেন প্রত্যাশার চাইতেও অনেক বেশি সাড়া মিলেছে এবারের এক্সপোতে। এই আয়োজনের মধ্য দিয়ে মিডিয়া ও প্রযুক্তি খাত নতুন গতি পাবে বলে প্রত্যাশা আয়োজকদের। দর্শনার্থীদের উপস্থিতি বলে দেয় কতটা জমজমাট দেশের প্রথম আন্তর্জাতিক কেবল ও ব্রডকাস্টিং মেলা আইসিবিসি এক্সপো 2025। রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে কেবল অপারেটর্স অব বাংলাদেশ কোয়াব আয়োজিত এই এক্সপো যেন হয়ে উঠেছে দেশি বিদেশি কেবল অপারেটর, আইএসপি প্রোভাইডার, সফটওয়্যার পরিবেশক ও দর্শনার্থীদের এক মিলন মেলায়। ব্রডকাস্ট হার্ডওয়্যার থেকে শুরু করে ওটিপি ও আইপিটিভি সলিউশন, অত্যাধুনিক সব প্রযুক্তির ডিভাইস সবই মিলছে এক ছাদের নিচে। প্রযুক্তি খাতে বিনিয়োগ ও অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে আয়োজিত মেলায় দেয়া হচ্ছে নানা অফার ও ডিসকাউন্ট। অনেক নতুন নতুন কোম্পানি আসছে, নতুন টেকনোলজি নিয়ে আসছে। ডিজিটাল সেট টপ বক্সটাকে আমাদের আইপিটিভি এবং ওটিটি প্ল্যাটফর্মটাকে একসাথে মার্জ করে আমরা একটা প্ল্যাটফর্ম রেডি করছি। একটা ছাদের নিচে এরকম বড় আয়োজন বাংলাদেশে এর আগে হয়নি। আমাদের অনেক অনেক আকর্ষণীয় অফার, মূল্য ছাড় এবং র্যাফেল ড্র আছে। টেলিভিশন চ্যানেল ব্রডকাস্টিং হচ্ছে, এটা ডিজিটালি মানুষের বাসায় বাসায় পৌঁছে দেওয়ার জন্য যে টেকনিক্যাল সলিউশন দরকার ওইটা নিয়ে আমরা কাজ করি। আয়োজকদের প্রত্যাশা, এই এক্সপোর মাধ্যমে মিডিয়া ও প্রযুক্তি খাত পাবে নতুন গতি, গ্রাহকরা পাবেন নতুন নতুন অভিজ্ঞতা। ডিজিটালাইজেশন কমপ্লিট করলে পরে গ্রাহককে উন্নত সেবা দিতে পারবো, আনলিমিটেড নাম্বার অফ চ্যানেলস আমরা দিতে পারবো, স্বচ্ছ পিকচার, নিখুঁত শব্দ এবং গ্রাহক তার চাহিদা অনুযায়ী বিনোদনের সেবা পাবে। সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমাদের এই মেলার আয়োজন। টেকনোলজি সারা পৃথিবীতে চেঞ্জ হচ্ছে, সবারই এসে এখানে টেকনোলজি সম্বন্ধে জানতে পারছে, দেখতে পারছে, এবং সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। আইসিবিসি এক্সপোতে অংশ নিয়েছে বাংলাদেশ, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক প্রতিষ্ঠান। প্রদর্শনীটির পর্দা নামবে শনিবার রাত 8টায়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞাকে সাময়িকভাবে স্থগিত করেছেন ফেডারেল বিচারক। আদালতের রায়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত প্রায় 6,800 শিক্ষার্থীর ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলতে চলেছে। এতে উদ্বেগ দেখা দিয়েছে বিদেশি শিক্ষার্থীদের মাঝে। তহবিল বন্ধের হুঁশিয়ারি থেকে শুরু করে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধের মতো সিদ্ধান্তের মাধ্যমে হার্ভার্ড কর্তৃপক্ষকে যেন নাজেহাল করে তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার হার্ভার্ডের পাশে এসে দাঁড়িয়েছে দেশটির আদালত। শুক্রবার সংক্ষিপ্ত আদেশে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তি ক্ষমতা বাতিলে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেন মার্কিন বিচারক অ্যালিসন ব্যারোস। তিনি বলেন, হোমল্যান্ড সিকিউরিটিজ ডিপার্টমেন্টের এই পদক্ষেপ গুরুতর ক্ষতির আশঙ্কা সৃষ্টি করেছে। অতএব নির্দেশটি আদালতের পূর্ণাঙ্গ বিবেচনার আগে কার্যকর হওয়া উচিত নয়। আদেশে বিচারক উল্লেখ করেন, প্রশাসনের সিদ্ধান্ত 6,800 বিদেশি শিক্ষার্থীর শিক্ষাজীবন ও বৈধ অবস্থানকে হুমকির মুখে ফেলে দিয়েছে। হার্ভার্ডের পক্ষে মামলায় দাবি করা হয়, সরকারের এই পদক্ষেপ আইন ও মত প্রকাশের স্বাধীনতা সুস্পষ্ট লঙ্ঘন, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের 1/4 শিক্ষার্থীকে মাত্র একটি চিঠির মাধ্যমে মুছে ফেলতে চেয়েছে প্রশাসন। হোয়াইট হাউসের অভিযোগ, চরমপন্থী আন্দোলন ও ইসরায়েল বিরোধী মনোভাব দমনে যথেষ্ট পদক্ষেপ নেয়নি হার্ভার্ড, বরং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগসাজশ রয়েছে বিশ্ববিদ্যালয়। হার্ভার্ড এসব অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গার্বার জানান, এই সিদ্ধান্ত মূলত সরকারের প্রতিশোধমূলক আচরণ, যা হার্ভার্ডের পাঠ্যক্রম, শিক্ষক নিয়োগ ও ভর্তি পরীক্ষায় হস্তক্ষেপের চেষ্টা।
এই সিদ্ধান্তে চীনা শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ জানান ইমিগ্রেশন পুলিশের তল্লাশির আশঙ্কায় তারা আতঙ্কে রয়েছেন। কেউ কেউ বিমানের টিকিট কেটে ফেরার প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের মধ্য দিয়ে প্রবাহিত নদীর পানি আর পাকিস্তানকে দেয়া হবে না বলে হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে ইসলামাবাদকে প্রতিটি সন্ত্রাসী হামলার চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ভারত এই পরাজয় কখনোই ভুলতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মন্ত্রী দ্বারা পেহনায়া যা রাহা হ্যায়। ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত থেমে গেলেও পাল্টাপাল্টি হুমকি আর কথার লড়াইয়ে উত্তপ্ত গোটা অঞ্চল। এবার পাকিস্তানকে পানি না দেওয়ার হুমকি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজস্থানে এক সমাবেশে মোদী বলেন, ভারতের নিয়ন্ত্রিত নদীগুলোর পানি আর পাকিস্তানকে দেয়া হবে না। ইসলামাবাদকে সন্ত্রাসের মূল্য চুকাতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাকিস্তান কি সেনা চুকায়েগি। এদিকে সাম্প্রতিক লড়াইয়ে ভারতের পরাজয় হয়েছে বলে আবারও দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নয়াদিল্লি এই পরাজয় কোনোদিন ভুলতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলেও জানান শাহবাজ। এর আগে পাকিস্তানের বেলুচিস্তানে স্কুল বাসে আত্মঘাতী হামলার ঘটনায় ভারতকে দোষারোপ করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, বেলুচ লিবারেল আর্মি ও তেহরিকি তালেবান পাকিস্তান উভয়ই ভারতের প্রক্সি। শিগগিরই আন্তর্জাতিক পরিসরে পাকিস্তান এ বিষয়ে প্রমাণ হাজির করবে বলেও জানান তিনি। এর মধ্যেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে। ট্রাম্পের এমন দাবি আবারও অস্বীকার করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প অনেকবার দাবি করেছেন তিনি যুদ্ধবিরতিতে সহায়তা করেছেন, কিন্তু এটি ভারত পাকিস্তানের মধ্যকার বিষয়। দ্বিপাক্ষিকভাবে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইতালির নাগরিকত্ব আইনে পরিবর্তনের কারণে বিদেশে বসবাসরত ভাষা বা সংস্কৃতি না জানা ইতালীয়দের বংশধররা এখন আর সহজে নাগরিকত্ব পাচ্ছেন না। পার্লামেন্টের নিম্নকক্ষে এ নিয়ে একটি বিল পাশ হয়েছে, তবে এর সমালোচনায় মুখর হয়েছেন দেশটির অনেক আইন প্রণেতা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। পূর্বপুরুষ ইতালীয় হলে ভিন দেশে জন্ম ও বসবাস করলেও ইতালীয় নাগরিক হবার সুযোগ ছিল। 1861 সালের আইনের সংস্কার বুধবার অনুমোদন করেছে ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ। এখন তা উচ্চকক্ষের অনুমোদনের অপেক্ষায়। এরপর গেজেট প্রকাশের মাধ্যমে কার্যকর হবে এই নতুন বিধান। এতে বিদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিকরা আর আগের মতো বংশধরদের জন্য নাগরিকত্বের সুযোগ নিশ্চিত করতে পারবে না। ইতালির পুরনো আইনটি অনেক ক্ষেত্রে অপব্যবহারের সুযোগ তৈরি করেছিল বলে দাবি করেছেন লন্ডনে বসবাসরত ইতালীয় নাগরিকদের প্রতিনিধি গোলাম মাওলা টিপু। পৃথিবীর বিভিন্ন দেশে অনেক ইটালিয়ানরা অনেক বছর আগে 100-150 বছর আগেও তারা মাইগ্রেন্ট হয়েছিল। ব্রাজিল থেকে হয়তো ইটালিয়ান পাসপোর্ট নিয়ে তারা লন্ডনে এসে সেটেল হয়েছে, কিন্তু ইটালিতে তারা কখনো থাকেও নাই। ইটালির সমাজ সোসাইটিতে তাদের কোনো কন্ট্রিবিউশন নাই। ইতালীয়রা মনে করেন আগের মতোই নাগরিকত্বের সুবিধাটি দেওয়া উচিত। আমি মনে করি এই নাগরিকত্ব প্রদানের সুবিধাটি দেওয়া উচিত, তবে নাগরিকত্ব পেয়ে তারা যেন ইতালিতে থাকে এবং দায়বদ্ধতা থাকে। আমি চাই বিদেশিদের নাগরিকত্ব প্রদানের সুবিধা দেয়া হোক, কিন্তু নাগরিকত্ব যেন শুধুমাত্র ইতালি থেকে সহজে অন্য দেশে না যাওয়ার কাজে লাগানো হয়, পাশাপাশি দেশের উন্নয়নের যেন কাজ করে। 1992 সাল থেকে ইউস স্যাঙ্গুইনিস নীতি বা রক্তসূত্রে 2 প্রজন্মের জন্য নাগরিকদের সুবিধা ছিল, যাদের কমপক্ষে একজন পিতামাতা দাদা দাদি ইতালিতে জন্মগ্রহণ করেছেন। তবে নতুন আইনে সেই সুবিধার সীমাবদ্ধতা স্পষ্ট করা হয়েছে। যদিও 27 মার্চ মধ্যরাতের আগে যারা বিদেশ থেকে আবেদন করেছেন তারা আগের মতোই আইন অনুযায়ী নাগরিকত্ব পাবেন। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। এ ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।